ওয়েলকাম টু এসএম গ্রাফিক্স। আমি সৌভিক। আজ ফটোশপ বিগিনার সিরিজের ক্লাস নাম্বার 11। আজকের টপিক কমপ্লিট ইরেজার টুল। কমপ্লিট ইরেজার টুলস বলতে নর্মাল ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল, এই তিনটে আজ আমরা দেখব। তবে চলুন স্টার্ট করা যাক। আজ দেখব কমপ্লিট ইরেজার টুলসের সব রকম ফাংশন। বেসিক্যালি ইরেজার টুল মানেই আমরা জানি যে কোনো কিছু মোছার জন্য, অবভিয়াসলি তাই বুঝি, কিন্তু এর কিছু অ্যাডভান্স টেকনিকও আজ আমরা দেখব। সেটা দেখানোর জন্য আমি কিছু অলরেডি ইমেজ ওপেন করে রেখেছি। আমি আগেই বলেছি আমার সমস্ত ইমেজগুলো unflash.com থেকে আমি ডাউনলোড করে থাকি। এবার টুলবার থেকে আমি ইরেজ টুলের প্যানেলটা আছে, তার পাশে যদি ক্লিক করি তো দেখা যাচ্ছে এর ভিতরে তিনটে টুলস আছে। ফার্স্টটা হচ্ছে ইরেজার টুল, পরেরটা ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, তারপরে ম্যাজিক ইরেজার টুল। তো প্রত্যেকটারই পাশে একটা ইর আছে, মানে এই প্রত্যেকটাই শর্টকাট হচ্ছে ই। এবার বিষয়বস্তু হচ্ছে, যদিও আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছি যে এই শর্টকাটগুলো দেখবেন প্রত্যেক ক্ষেত্রে, আমি যদি অন্য কোনো প্যানেলে যাই দেখা যাচ্ছে প্রত্যেকটারই একটা ডিফল্ট সেম শর্টকাট শো হচ্ছে। এবার বিষয়বস্তু যে আমি যদি ফার্স্ট নর্মাল ইরেজার টুলটা সিলেক্ট করি তো নেক্সট স্টেপটা আমি যাব কী করে। নর্মাল আপনি এর যেটা শর্টকাট থাকবে, আমি ধরলাম এই মুহূর্তে আমাদের ইরেজারের শর্টকাট হচ্ছে ই। তো আমরা যে নেক্সট টুলসে যেতে চাই সেক্ষেত্রে শিফট ই যদি প্রেস করি তো র্যান্ডামলি চেঞ্জ হতে থাকবে। তো আমি নর্মাল ইরেজার টুলটা সিলেক্ট করলাম, করার পর আমাদের যেই পয়েন্টারটা শো হচ্ছে, মাথা রাখবেন আমি আগেও বলেছি বা আমি এই কারণে অনেক টুলস এসকেপ করে ডাইরেক্ট ব্রাশ টুলটা শিখিয়েছিলাম। এই একটাই কারণ যে আমরা যদি ব্রাশ টুলের সেটিং বা প্রপার্টি জানতে পারি বিগিনিং লেভেলে, তো আমাদের এই সমস্ত ইরেজার টুল, ক্লোন স্ট্যাম্প টুল, এই ধরনের প্রত্যেকটা টুলসেরই কার্সারের সেম কাজ। আমরা এটা যদি মনে করি অ্যাজ এ টাইপ অফ ব্রাশ টুল, আমরা সেইভাবে এটা ইউজ করতে পারি। যে আমরা ব্রাশ টুলের যেসব ফিচার দেখেছি, ব্রাশ টুল সিলেক্ট করার পর উপরে যে প্রপার্টিস দেখেছি তার মোটামুটি 90% প্রপার্টিসই সেম। হ্যাঁ, দু একটা স্পেসিফিক টুলসের অনুযায়ী সেটা চেঞ্জেস হচ্ছে। তো ফার্স্টে আমাদের যেটা দেখাচ্ছে 900, এর পাশে একটা অ্যারো আছে, এটা যদি ক্লিক করি আমরা ব্রাশ টুলের যে প্যানেলটা পেয়েছি অ্যাজ এ সেম প্যানেল এটাতেও আছে, বা আমরা এটাই রাইট ক্লিক করেও আনতে পারি। তো ফার্স্টটা যেটা সাইজিংটা ছোটো বড়ো করার জন্য, তারপরটা হচ্ছে হার্ডনেস, সফটনেস। এটা যদি আমি লেফটের দিকে নিয়ে যাই তো আমাদের এটা সফটভাবে ইরেজ হবে, আর আমরা যদি রাইটের দিকে নিয়ে যাই তো আমরা হার্ডভাবে ইরেজ হবে। তো আমি একটু বাইরে যাচ্ছি। এবার এর পাশে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ব্রাশ সেটিংয়ের। তো আমি এটা অলরেডি পেন্ডিং রেখেছি, আমি অ্যাডভান্স লেভেলে এই ব্রাশ সেটিংটা দেখাবো। তারপরে এটা হচ্ছে মোডে যদি আমি ক্লিক করি দেখা আছে ব্রাশ, পেন্সিল আর ব্লক। নর্মালি পেন্সিলের ব্লক এই মুহূর্তে প্রয়োজন হবে না, তো ব্রাশ মোডে আমাদের চলতে হবে। বেসিক্যালি আমাদের পেন্সিল যদি চুজ করি, পেন্সিল টিউটোরিয়ালে যে আমরা শিখেছি সেই ফিচার্সে আমরা ইরেজারটাকে ব্যবহার করতে পারবো। তো আমি এই মুহূর্তে ব্রাশটাই চুজ করলাম। তারপরে যেটা আছে ওপাসিটি, ফ্লো, এই সেম প্রপার্টিস। তো আমি প্রপার্টিস নিয়ে আসছি। তার আগে তো নর্মাল যদি আমি এখানে ড্রাগ করি তো দেখা যাচ্ছে এটা হোয়াইট কালার ফিল হয়ে এটা ইরেজ হচ্ছে। কিন্তু আমাদের যেহেতু আর কোনো লেয়ার নেই, বেসিক্যালি আমাদের প্রশ্ন আসতেই পারে যে এটা তো ট্রান্সপারেন্ট হওয়ার কথা। একটা কারণে আমাদের ট্রান্সপারেন্ট হচ্ছে না, যেহেতু আমাদের এই মুহূর্তে এই লেয়ারটা বা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক আছে। আমি একটু কন্ট্রোল জেড আনডুতে যাচ্ছি। এবার আমি যদি এটা আনলক করি, আনলক করার জন্য এর মধ্যে ডবল ক্লিক করে ওকে করলে এটা আনলক হয়ে গেল। এইবার যদি আমি ইরেজ করি তো দেখা যাচ্ছে এটা ট্রান্সপারেন্ট হচ্ছে। তো আমি আবার আরেকটু আগে যাচ্ছি। এবার বিষয়বস্তু এই কালারটা কিসের কালার আসছে, আমাদের এটা যে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড প্যানেলে যে কালারটা আছে হোয়াইট, আমি একটু আরেকবার কন্ট্রোল জেডে যাচ্ছি। আমি যদি ব্যাকগ্রাউন্ড ফিলের কালারটা এটা ডিফারেন্ট কালার নিই, আমি রেডটা চুজ করলাম। এবার যদি আমি এখানে ডিলিট করার চেষ্টা করি, ডিলিট তো হচ্ছে কিন্তু পাশাপাশি আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা এর মধ্যে ফিল হয়ে আসছে। তো মাথা রাখবেন যদি ট্রান্সপারেন্টভাবে আপনি ডিলিট করতে চান সেই ক্ষেত্রে অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আনলক করে নেবেন। পাশাপাশি আমি আরেকবার প্যানেলটার মধ্যে গেলাম। প্যানেলের উপর যদি আমি এই কার্সারটা লেফটের দিকে নিয়ে যাই এটা ছোটো হবে, আর রাইটের দিকে নিয়ে গেলে বড় হবে। এটা যদি লেফটের দিকে নিয়ে যাই আমার পয়েন্টার দেখেন ছোটো হয়ে আসছে, এটা যদি রাইটের দিকে নিয়ে যাই তো এটা ম্যাক্সিমাম বড় হয়ে যাবে। তো এটাই আমি ওই একইভাবে ব্রাশ টুলে যেভাবে আমরা ছোটো বড়ো করেছি, স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ দিয়ে বড় আর স্কোয়ার ব্র্যাকেট ওপেন দিয়ে ছোটো। এবার আমি আরেকবার যাচ্ছি নর্মাল। ফার্স্ট আমি এই হার্ডনেসটা একদম 100% করলাম। করার পর আমি এটা যদি ডিলিট করি তো দেখা যাচ্ছে একদম এর এজেসগুলো একটা হার্ডভাবে ডিলিট হচ্ছে বা ইরেজ হচ্ছে। আমি আবার আগের অবস্থায় যাচ্ছি। এবার যে হার্ডনেসটা আমি একদম 0 করে দিই। করার পর আমি এখান থেকে
ইরেজ করি, দেখেন এর এজেসটা একদম সফটভাবে ইরেজটা হচ্ছে। তো এগুলো খুবই নর্মাল একটা ফিচার, যেগুলো আপনারা যদি একবার আমার ব্রাশ টুলের টিউটোরিয়ালটা দেখতে পারেন, তো এগুলো নতুন করে আপনাদের বলার কিছুই নেই। যারা ফার্স্ট টাইম আমাদের ইরেজার টুলের টিউটোরিয়াল দেখবে তাদের জন্যই এই ইনফরমেশনগুলো আমি দিচ্ছি। তো তারপরে যেটা হচ্ছে ওপাসিটি, আমি একবার হার্ডনেসটা বাড়িয়ে নিচ্ছি। এবার যদি আমি এভাবে ইরেজ করি, দেখা যাচ্ছে 100% ইরেজ হয়ে আসছে। এবার যদি আমি এর ওপাসিটিটা মোটামুটি 30% করি, করার পর আমি ইরেজ করি, তো দেখা যাচ্ছে খুব ক্লিয়ারভাবে কিন্তু ইরেজটা হচ্ছে না। হ্যাঁ, মাউসটা রিলিজ করে বারবার ড্রাগ করতে থাকি, তবে অবভিয়াসলি এটা 100% এজ হয়ে আসবে। কিছু কিছু ক্ষেত্রে এই ওপাসিটিটা কম বেশি করতে হয়, সময়ের সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে কী কী সময় আমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে। বেসিক্যালি আমি এই মুহূর্তে আমি নর্মাল 100% রাখলাম। এরপরে যেটা আছে ফ্লো। এবার আমি একটা জিনিস খেয়াল করুন, আমি যদি নর্মাল এখান থেকে ইরেজ করতে শুরু করি, একদম ম্যাক্সিমাম ফাস্ট হিসাবে এটা ইরেজটা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি যদি ফ্লোটা 20% করি, তো সেই ক্ষেত্রে খুবই স্লোভাবে আমার এই পয়েন্টারটা এগোতে থাকবে। মানে আমাদের এই কার্সারের বা পয়েন্টারের এটা ফ্লোটা খুবই কম। আমি আবার আগের অবস্থায় যাচ্ছি। এরপরে যেটা আছে, এটা আমি আপাতত 100% করে নিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এয়ার ব্রাশ। এয়ার ব্রাশ বলতে এটা আনচেক অবস্থা, আমি যদি একবার ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এটা প্রেস করে ধরে রাখি, কোনো এফেকশন বুঝতে পারছেন না, কিন্তু এর মধ্যে যদি আমি টিক করি, করার পর আমি যদি এখান মধ্যে প্রেস করে ধরে রাখি, তো আমার পয়েন্টারটা বুঝতে পারছেন অনেকটাই স্প্রেড হলো। মানে যে কোনো জিনিস একটা যদি স্প্রে টাইপের করতে চাই, যে স্প্রের বটনটা আমি প্রেস করে রাখি, যেভাবে স্প্রেডিং হয় ঠিক সিমিলারলি সেই কাজটাই এক্ষেত্রে হচ্ছে। এটাও আনচেক করছি, এটা সময়ের সাথে সাথে আপনি অ্যাডজাস্ট করবেন। এরপর হচ্ছে স্মুথিং। স্মুথিং বলতে আমি যদি এই মুহূর্তে স্মুথিংটা 0 আছে, এটা আমি মোটামুটি 41 রাখলাম, সেই ক্ষেত্রে খুব একটা স্লো মেথডে এটা কাজ হচ্ছে। কিন্তু আপনি বলতেই পারেন যে আমি ফ্লোর কথাও একই কথা বললাম। ফ্লোর ব্যাপারটা হচ্ছে একটা টিউবওয়েলের যে জলের স্পিড, যেটা আমি যদি একই কাজই হবে, যে আমি যদি কখনো কম জল লাগবে সেক্ষেত্রে আমি নবটা একটু কমিয়ে নেব, ফ্লোটা অ্যাজ ইজ সেম জিনিস। যদি আমি এই মুহূর্তে এটা আরেকবার আমি ফ্লোর ব্যাপারটা বলছি, যে আমি নর্মাল যদি এভাবে বা আমি ড্রাগ করে রাখি, তো নর্মাল এরকম একটা 100% ভাবে এটা হচ্ছে, আমি আগের অবস্থায় আছি। এবার ফ্লোটা যদি আমি একদমই ডাউন করে দিই, সেক্ষেত্রে আমি যদি একবার ক্লিক করি, এর ডিফারেন্সটা বুঝতে পারছেন। পাশাপাশি আপনি যদি মাউসটা রিলিজ না করে প্রেস করেও ধরে রাখেন বা এর মধ্যে ড্রাগ করতে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা ক্লিয়ার হতে থাকবে, যেই জিনিসটা ওপাসিটিতে ছিল না। ওপাসিটিতে প্রত্যেকবারই আপনার মাউসটা রিলিজ করার পরই আরেকবার যদি আপনি ক্লিক করেন, সেই ক্ষেত্রে ওপাসিটির কাজটা হবে। ইরেজ হিস্ট্রিটা আমি হিস্ট্রি ব্রাশের টাইমে আমি আপনার দেখাবো, এটা আমি পেন্ডিং রাখলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রেশার কন্ট্রোল। প্রেশার কন্ট্রোল বলতে আমাদের মাউসের কোনো প্রেশারের কথা প্রশ্ন আসছে না। গ্রাফিক্স ট্যাবলেট নিয়ে যারা কাজ করে সেই ক্ষেত্রে এদের এটা ঠিক করতে হয়, তাদের প্রেশারটা কন্ট্রোল করার জন্য এটা ব্যবহৃত হয়। এরপরে যেটা আছে সিমেট্রিক বলতে আমি এর ভিতরে গেলাম, যে ভার্টিক্যালটা চুজ করলাম, করার পর একটা লাইন শো হচ্ছে। এবার আমি ইরেজারটা নিলাম, নেওয়ার পর ইরেজারটার পয়েন্টারটা আমি একটু ছোটো করে নিচ্ছি। করার পর আমি এখান থেকে যদি ইরেজ করতে যাই, দেখা যাচ্ছে করছি কিন্তু আমি একটা দিকে, কিন্তু ডিলিটটা হচ্ছে দু সাইডেই। এই জিনিসটা আমি ব্রাশ টুলেও দেখিয়েছি। সিমেট্রিক অপশানটা এটা বলতে পারেন এক প্রকার আর্টের টাইপের। আমি যদি নর্মালি একটা নিউ ডকুমেন্ট নিই, তো সেই ক্ষেত্রে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। নেওয়ার পর আমি এর মধ্যে একটা টোটালটার মধ্যে ব্ল্যাক ফিল করলাম। ফিল করার পর আমি একটা নিউ লেয়ার ইনসার্ট করলাম, তার মধ্যে আমি একটা ডিফারেন্ট কালার, একটা লাইট ইয়েলো ফিল করছি। করার পর এই লেয়ার 1 যেটা সেটা নিচে রাখছি। এবার আমি ব্রাশ টুল সিলেক্ট করার পর সিমেট্রিকের মধ্যে গেলাম। সিমেট্রিকে যাওয়ার পর আমি মেন্ডালা যেটা আছে এটা চুজ করলাম। করার পর এর সিগমেন্ট কাউন্ট আছে, সিগমেন্ট কাউন্টে মোটামুটি 6 দিচ্ছি। 6 দেওয়ার পর আমি ওকে করলাম। এখানে 6টা সিগমেন্ট এসছে। এবার আমি ইরেজার টুলটা সিলেক্ট করি, করার পর আমি পয়েন্টটা একদমই ছোট করে নিচ্ছি। পাশাপাশি এর হার্ডনেসটা 100% করে নিচ্ছি। এখান থেকে যদি আমি কিছু ইরেজ করতে চাই, তো দেখা যাচ্ছে এটা এক প্রকার ইরেজ, কিন্তু ভায়া একটা আর্টও ক্রিয়েট হয়ে যাচ্ছে। বিষয়বস্তুটা কী করছে, যে আমাদের ওপরের লেয়ারের এই পোর্শনটা ইরেজ করে দিচ্ছে। এটা আমি হাইড করতে বুঝতে পারবেন, যেহেতু আমাদের
নিচে একটা কালার আছে, সেই কারণে এইটা আর্ট বলে মনে হচ্ছে। যদি এটা আউট করে দিই তো এটা ট্রান্সপারেন্ট লেয়ার হিসেবে চলে আসবে। এই ধরনের কাজগুলোতে এই সিমেট্রিকটা ইউজ করা হয়। তো এবার আমি যদি আরেকবার ইরেজ টুল সিলেক্ট করি তো দেখা যাচ্ছে সিমেট্রিক যে অপশনটা সেটাই শো হচ্ছে। তো এটা অফ করার উপায়, আমি আবার একবার সিমেট্রিক এখানে গেলাম, যে ফার্স্ট যে অপশনটা আছে সিমেট্রিক অফ, সেটা অফ করলেই এই অপশনটা অফ হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো আমি এটা এই মুহূর্তে একটু ছাড়ছি। আগে আমি ফার্স্ট ম্যাজিক ইরেজার টুলটা দেখাচ্ছি। এটা দেখানোর একটাই উদ্দেশ্য, অলরেডি যারা আমার ম্যাজিক ওয়ান টুলসের ক্লাসটা দেখেছেন তাদের এটা বুঝতে অনেকটাই সুবিধা হবে, কেননা এই দুটো জিনিসটা সেম। সেক্ষেত্রেও সিলেকশন ক্রিয়েট করা হতো, আর এই ক্ষেত্রে ম্যাজিক ইরেজার টুলে অটোমেটিক ইরেজ করবে। এটা সিলেক্ট করার পর আমি যেখানে একবার ক্লিক করি তো দেখা যাচ্ছে এই কালারের সিমিলারিটি জায়গাটা এখান থেকে ইরেজ করে দিয়েছে। প্রপার্টিসে যে ফার্স্ট অপশনটা আছে টলারেন্স বলতে এই কালার ডিফাইন করার ক্যাপাসিটি। এটা যদি ক্যাপাসিটি যদি আমি 50% করি, তো আমি ফার্স্ট আমি আগের অবস্থায় আছি 50% করি, তো এবার আমি একবার ক্লিক করি দেখা যাচ্ছে আগের থেকে অনেক বেশি পরিমাণ ডিফাইন করেছে এবং আগের থেকে খুব বেশি পরিমাণ এটা রিমুভ করেছে। আমি আবার একটু কন্ট্রোল জেডে গেলাম। এরপরে যেটা আছে অ্যান্টি অ্যালিয়াস বলতে আমি ফার্স্ট টলারেন্সটা আমি 25 করে আগের অবস্থায় রাখলাম। অ্যান্টি অ্যালিয়াস বলতে আমি এবার একবার ক্লিক করে একটু জুম করলে এর যে এজেসগুলো দেখতে পাচ্ছেন একটা সফট এজেসভাবে এসছে, কিন্তু যদি আমি আগের অবস্থায় একবার যাওয়ার পর অ্যান্টি এলিয়াসটা আনচেক থাকে তো সেই ক্ষেত্রে একবার যদি ক্লিক করি তো এবার একটু জুম করলে বুঝতে পারছেন যে আমাদের পুরনো অনেক ফোনে কিছু গেম থাকতো, বক্স দিয়ে কিছু গেম ক্রিয়েশন হতো। আসলে সেই সময় টেকনোলজি অতটা উন্নত ছিল না বলেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা অতটা সফটনেস আনা যেত না। তো এই মুহূর্তে ফটোশপের টেকনোলজিতে এই ফিচার্সটা আছে। তো এই জন্য আমি সবসময় বলবো অ্যান্টি এলিয়াসটা সবসময় চেক রাখবেন। তো আমাদের যে এজেসগুলো অনেক সফট থাকবে। আমি কন্ট্রোল জেরে যাচ্ছি। এরপরে যেটা আছে কন্টিজিয়াস বলতে এক প্রকার রোগের মতন, যে রোগের ছোঁয়াতে স্প্রেড হয়। তো আমি এখানে যদি একবার ক্লিক করি তো দেখা যাচ্ছে এই পোর্শনে যতটা চিনতে পেরেছে কালারটা বা ডিফাইন করতে পেরেছে সেই জায়গাটাই ইরেজ করেছে, কিন্তু এই না যে এই কালার আমার এই পোর্ট্রেটের ভিতরে আর কোথাও নেই। যেহেতু আমাদের কন্টিজিয়াসে টিক করা আছে তাই একটা জায়গা পর্যন্ত ইরেজের সিলেকশনটা আটকে দিয়েছে। তো এবার যদি আনচেক করার পর আমি যে সিলেকশানে ক্লিক করি তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এরিয়াতে বা বলতে পারেন বা এই পোর্ট্রেটের মধ্যে সেম কালার যেখানে যেখানে আছে সেই জায়গাটা ডিফাইন করেছে এবং সেই জায়গাটাই ডিলিট করে দিয়েছে। আমি এখানে যে আবার ক্লিক করি তো দেখতে পাচ্ছেন সেম কালার, মানে এই পোর্ট্রেটে বা আপনার যে কোনো পোর্ট্রেটের সেম কালার যেখানে থাকবে সেখানে এটা ডিলিট করে দেবে। তো অবভিয়াসলি আমাদের ইরেজ করা তো একটা বেসিক ইন্টেনশন আছে যে আমরা কেন ইরেজ করব। অবভিয়াসলি এর যে স্কাইটা রিমুভ করলাম এর বদলে আমি একটা নতুন স্কাই বসাবো। তো আমি একটা নতুন স্কাই ওপেন করে নিচ্ছি। মোটামুটি এই স্কাইটা ওপেন করে নিলাম। করার পর এটা আমি কন্ট্রোল ভিতে এখানে নিয়ে আসলাম, নিয়ে সেই লেয়ারটা নিচে ট্রান্সফার করে দিলাম। অবভিয়াসলি এই স্কাইটা এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট না, এর থেকে অনেক বেটার স্কাই আপনারা পেয়ে যাবেন, বা এই স্কাইয়েরই কালার অ্যাডজাস্টমেন্ট আগামী দিনে আমরা শিখব। তো আমি আরেকবার আগের অবস্থায় যাচ্ছি। মাথা রাখবেন এটার মধ্যে অনেকটাই কাজ করে ফেলেছি, সেক্ষেত্রে অনেকবার কন্ট্রোল জেড করে আমাদের যেতে হবে। তো আমি যদি একবারে আমরা যেভাবে ইমেজটা ফার্স্ট ওপেন করেছিলাম সেখানে একবারে পৌঁছে যাই, সেক্ষেত্রে একটা শর্টকাট আছে, অলরেডি আমি প্রিভিয়াস টিউটোরিয়ালেও বলেছি। আমি ফাইল সেখান থেকে ইনভার্ট, তার শর্টকাট হচ্ছে F12 প্রেস করলে আপনার আনসেভড মানে লাস্ট আনসেভড অবস্থায় ফাইলটা ফিরে আসবে। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা সিলেক্ট করার পর দেখা যাচ্ছে একটা সার্কেল, মিডিল একটা প্লাস সাইন। এর উপরের যে প্রপার্টিসটা আছে সেটা কিছুটা ডিফারেন্স বলতে আপনি যদি আমার কালার রিপ্লেসমেন্টের টিউটোরিয়ালটা দেখে থাকেন তবে আপনার কাছে ডিফারেন্ট মনে হবে না। যদি ওটা না দেখেন তবে অবশ্যই নর্মাল ব্রাশ টুলের থেকে এটা অনেকটাই ডিফারেন্স। তো পয়েন্টারের মধ্যে যে প্লাস সাইনটা আছে সেটাই আপনাদের কাজের সময় মেন ফলো করতে হবে। এবার ফার্স্ট যেটা আছে সেটা একদম ব্রাশ টুলের মতন সাইজ, হার্ডনেস, স্পেসিং বলতে আমি আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা পয়েন্টারের সাইজ আছে, সেগুলো দিয়ে যদি আমরা একটা মনে করি ডটেড সাইন ক্রিয়েট করি, সেটা একবার ক্লিক করলে একটা ডটেড সাইন ক্রিয়েট হয়। কিন্তু আমরা যদি একটা লাইন ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে প্রেস করে ধরে ড্র্যাগ করতে হয়। কিন্তু মাথা রাখবেন তো এই লাইনের মধ্যে হাজার ডটেড নিয়েই একটা লাইন ক্রিয়েট হয়। সেই যে ডটেডের মধ্যে গ্যাপনেস সেটা হচ্ছে পেসিং। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস বলতে একটু জুম করছি, আমি নর্মাল এখান দিয়ে ড্র্যাগ করতে থাকি তো আমাদের মিডিলে যে প্লাস সাইনটা আছে সেটা আমার কালারটা ডিফাইন করছে।
সাথে ইরেজারের ফাংশনের জন্য এটা ডিলিট হয়ে যাচ্ছে। এভাবে আপনি যতটা আগাবেন ততটা এটা ডিলিট হতে থাকবে। একটা জিনিস খেয়াল করুন, আমি যদি এটা এদিকে নিয়ে আসি, আমাদের সার্কেলটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পাহাড়টার মধ্যেও আছে, কিন্তু পাহাড়ের কোনো কিছু ডিলিট হচ্ছে না বা ইরেজ হচ্ছে না। একটাই কারণ, আমাদের প্লাস সাইনটা যেহেতু স্কায়ের মধ্যে আছে। এইবার যদি আমি এই প্লাস সাইনটা একটু এদিকে নিয়ে আসি তবে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এখানে এই প্লাস সাইনটা যতটাই ডিফাইন করবে ঠিক ততটাই ওই বাউন্ডারির মধ্যে ইরেজ করবে। এবার এর কিছু লিমিটেশন আছে। এটা সিলেক্ট করার অবস্থায় এই লিমিটের মধ্যে একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস আর একটা হচ্ছে ফাইন্ড এজ। ফাইন্ড এজ বলতে আমাদের এজের টাইমে একটু মাউসটা স্টপ হয়ে যাবে, একটু আটকা ভাব টাইপের লাগবে, কেননা আমাদের এজটা ও ডিফাইন করে নিচ্ছে যেটা আমাদের একটা ডিফারেন্ট কালার। তো সেইখানে ও একদমই একটু স্টপভাবেই চলবে, যাতে আমাদের দুটো কালারের ডিফারেন্সের পোর্শনটাই এরা এজেসভাবে ডিফাইন করে নিচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে এটার প্রয়োজন হয়। ডিসকন্টিনিউয়াস মানে একটা অ্যাপ্রক্সভাবে ইরেজটা করতে থাকবে, দেখা যাচ্ছে কিছু কিছু এসকেপ করে যাচ্ছে। তো আমি সবসময় বলবো যে কন্টিনিউয়াস অপশনটা রেখে কাজটা করতে, কেননা কন্টিনিউয়াস বলতে যেই এরিয়াতে আমরা এই প্লাস সাইনটা মুভ করাবো সেই জায়গাতেও কালারটা ডিফাইন করবে, পাশাপাশি এটা ইরেজও করবে। একটু আগের অবস্থায় যাচ্ছি। এবার হচ্ছে টলারেন্স। টলারেন্স আগেরটাও বলেছি, এই কালার ডিফাইন করার ক্যাপাসিটি। এটা যদি আমি 50% করি তো এর ডিফাইন করার ক্যাপাসিটি আরেকটু বাড়বে, তো আরও বেটারভাবে ইরেজটা করবে। আবার আগের অবস্থায় যাচ্ছি। এটা অ্যাঙ্গেল আমাদের খুব একটা প্রয়োজন হবে না, জাস্ট আমাদের এই কার্সারের পয়েন্টারটা জাস্ট মুভমেন্ট হবে। এটা হচ্ছে প্রোটেক্ট ব্যাকগ্রাউন্ড কালার। প্রোটেক্ট ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আমি একটু পর বলছি। পাশাপাশি একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেননি, আমি নর্মাল ইরেজার টুলের সময় যখন আমি এটা ইরেজ করছিলাম তো আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা ফিল হচ্ছিল, পাশাপাশি আমাদের লকটা সেটা লকই থেকে যাচ্ছিল। কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজারের ক্ষেত্রে আমি যখনই এখানে ইরেজ করতে যাইব তো নর্মাল ট্রান্সপ্যান্ট করে দিচ্ছে, পাশাপাশি এটা অটোমেটিকলি আনলক হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে স্যাম্পলিং ওয়ান্স। স্যাম্পলিং ওয়ান বোঝানোর জন্য আমি এর নিচে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমি এর কালারটা ফিল করে দিচ্ছি। পাশাপাশি আমি এর টলারেন্সটা 25% ডিফল্ট ছিল সেটা রাখছি। এবার আমি যদি এখানে নর্মাল ক্লিক করি ও ফার্স্ট ক্লিকিংয়ে যেই কালারটা ডিফাইন করবে ওভারঅল সেই জায়গাটাই সেই কালারই সোর্স হিসেবে নিয়ে নেবে এবং সেই এরিয়াতেই ও ইরেজ করবে। দেখা যাচ্ছে এইসব জায়গাগুলো ও স্কেপ করে দিচ্ছে। কারণটা হচ্ছে এই পয়েন্টারটা প্রথমবার যে কালারটা নিয়েছিল সেটাই ডিলিট করবে। এই এরিয়াটা যদি আমার ইরেজ করতে হয় সেক্ষেত্রে মাউসটা রিলিজ করার পর সোর্স এরিয়াটা ডিফাইন করে দিতে হবে। তো পার্টিকুলার এই কালারের মধ্যে যেটা পাবে সেটাই ও ডিলিট করতে থাকবে। ওটা আমি আগের অবস্থায় গেলাম। এরপরে যেটা আছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচেস। ব্যাকগ্রাউন্ড সোয়াচেস বলতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের প্যানেলে মেন কালারটা ডিফাইন করে দিতে হবে। এটা ক্লিক করার পর আমি এখান থেকে ডিফাইন করে দিলাম এই কালারটা, দিয়ে ওকে করলাম। সেই ক্ষেত্রে ও শুধুমাত্র এই কালারটাই ডিলিট করবে, অন্য কোনো কালার ও ডিলিট করবে না। দেখা যাচ্ছে আর অন্য কোনো কালারই এখানে ডিলিট করতে পারছে না, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা আছে শুধুমাত্র সেই কালারটাই ও ডিফাইন করে ইরেজ করে দিচ্ছে। আশা করি এতটুকু বোঝা গেছে। ব্যাকগ্রাউন্ড সোয়াচের ক্ষেত্রে মাথা রাখবেন ফ্ল্যাট কালার বা সিঙ্গেল কালারের জন্যই বেস্ট জায়গা। তো আমি একটা ডিফারেন্ট ইমেজে যাচ্ছি, তো দেখা যাচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা একটা ফ্ল্যাট সিঙ্গেল কালার। এই ক্ষেত্রে যদি আমি এর এই কালারটা ডিফাইন করে দিই, করার পর এখান থেকে যদি আমি ডিলিট করি তো ডিলিট তো হচ্ছে, কিন্তু আমাদের এজেসগুলো একটা সফটভাবে আসছে। এর কারণটা হার্ডনেসটা একদমই জিরোতে আছে। তো এটা মোটামুটি আমি 50% রাখলাম। রাখার পর আমি যদি ডিলিটটা করি ইরেজটা করি তো দেখা যাচ্ছে, তো আমি যদি এখন এইসব এরিয়াতেও ইরেজ করি তো আমার মেন যে সাবজেক্ট আছে বা এই মডেলটা তার যে শার্টটা আছে তার মধ্যে কোনো এফেক্ট হচ্ছে না, যেহেতু আমাদের সোয়াচেসের মধ্যে আমার একটা কালার ডিফাইন করা আছে। তো এইসব ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সোয়াচেস স্যাম্পলিং খুবই বেস্ট কাজ করে। খুব শর্ট টাইমে এর ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেল। আশা করি আজকের টিউটোরিয়ালটা বোঝা গেছে। তো আজকের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।